হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজ আমি আলোচনা করব ক্লাস 6-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের 2026 রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের জিওগ্রাফির কোশ্চেনগুলো। সেটা হচ্ছে 4 নম্বর স্কুল অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের জন্য বনগণ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় যেসব কোশ্চেনগুলো আছে সেইগুলা। প্রথমেই দেখে নাও, বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লিখতে বলেছে। আকাশকে দিনের বেলা নীল দেখি, এর কারণ কি? অ্যান্সার হবে ধূলিকণা ও জলকণার উপস্থিতির জন্য। 2 নম্বরে কি পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা প্রধান দুটি গ্যাস হলো কি? অ্যান্সার হবে নাইট্রোজেন ও অক্সিজেন, প্রায় 99% এই দুটি গ্যাস থাকে। 3 নম্বরে কি কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়? কোথায় পাঠানো হয়? অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ এক্সোস্ফিয়ারে। 4 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ু কোন প্রকৃতির? অ্যান্সার হবে অপশন বি উষ্ণ আর্দ্র প্রকৃতির। 5 নম্বর কোশ্চেন দেখো, তাপের পরিমাপ হলো কি? অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ উষ্ণতা হলো তাপের পরিমাপ। 6 নম্বর কোশ্চেন দেখো, আমাদের দেহে তাপমাত্রা বা জ্বর মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, তার নাম হবে কি? অ্যান্সার হবে দেখো অপশন বি অর্থাৎ থার্মোমিটার। 7 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গে বর্ষাকালে যে বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় তা হলো কি? অপশন ডি হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে। 8 নম্বর কোশ্চেন দেখো, সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উপর উচ্চতা বাড়লে তাপমাত্রা কি হবে? অপশন বি অর্থাৎ কমবে। তুলো সবচেয়ে ভালো চাষ হয় কোন মাটিতে? অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ কালো মাটিতে। 10 নম্বর কোশ্চেন দেখো, ল্যাটেরাইট মাটির রং লাল হয় কারণ? এর হচ্ছে অপশন ডি হবে অ্যান্সার অর্থাৎ লৌহ অক্সাইডের জন্য। 11 নম্বর কোশ্চেন দেখো, বিশ্ব অরণ্য দিবস পালিত হয় কবে? এর অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ 21শে মার্চ। 12 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে কি দেখা যায়? অপশন বি হবে ক্রান্তীয় পাতাঝরা অরণ্য দেখা যায়। 13 নম্বর কোশ্চেন দেখো, একটি জাতীয় উদ্যান হলো কোনটা হবে? অপশন এ হবে করবেট বা যাকে জিম করবেটও বলে, যেটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। এবং ভারতের প্রথম জাতীয় ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। এবার দেখো 14 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোন স্থানে একশৃঙ্গ গন্ডারের আধিক্য আছে? অপশন ডি হবে অ্যান্সার অর্থাৎ উত্তর পূর্ব ভারতে। এবারে দুয়ের দাগে যেসব কোশ্চেনগুলো আছে এক কথায় উত্তর দিতে বলছে সেগুলো দেখে নাও। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কি হিসেবে পালিত হয়? এর অ্যান্সার হবে বন্যপ্রাণী সপ্তাহ বা ওয়াইল্ড লাইফ উইক হিসেবে পালিত হয় প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহ। দুয়ের দুয়ে যে কোশ্চেন আছে দেখো, কোন জাতীয় অরণ্যের মানুষদের মাঝে মাঝে শিকার ও পশুচারণের অধিকার দেওয়া হয়? অ্যান্সার হবে সংরক্ষিত অরণ্য বা রিজার্ভ ফরেস্ট যেগুলো আছে সেখানকার মানুষদের মাঝে মাঝে শিকার ও পশুচারণের অধিকার দেওয়া হয়। এবারে 3 নম্বর কোশ্চেন দেখো, রেসারপিন কোন উদ্ভিদকে দেখতে পাওয়া যায় বা উদ্ভিদ থেকে পাওয়া যায়? অ্যান্সার হবে দেখো সর্পগন্ধা গাছ থেকেই রেসারপিন পাওয়া যায়। 4 নম্বর কোশ্চেন দেখো, এমন একটি গাছের নাম লেখো যার পাতা কাঁটায় পরিণত হয়েছে। অ্যান্সার হবে ফণি মনসা বা ক্যাকটাস। কি জন্য হয়েছে বলতো? এই গাছটা যেহেতু মরুভূমি অঞ্চলের গাছ, ওইখানে জল যেহেতু পাওয়া যায় না, তাই গাছ তার নিজের জলকে ধরে রাখার চেষ্টা করে, কিন্তু পাতা অতিরিক্ত জলকে বাষ্পমোচন করে দেয়। সেই বাষ্পমোচন প্রতিরোধের জন্য ফণি মনসার গাছ পাতাগুলা কাঁটায় পরিণত হয়েছে যাতে বাষ্পমোচন কম হয়। এবার দেখো 5 নম্বর কোশ্চেন, মাটি ক্ষয়ের একটি গুরুত্বপূর্ণ কারণ কি? অ্যান্সার হবে বৃক্ষছেদন বা বনভূমি উজাড় করা মাটি ক্ষয়ের একটি গুরুত্বপূর্ণ কারণ। 6 নম্বর কোশ্চেন দেখো, কোন মাটিতে অত্যাধিক জৈব পদার্থ থাকে? এর অ্যান্সার হবে পিট বা বগ মাটি, যেটা জলাভূমির মাটিতে সেটা জৈব পদার্থটা অত্যাধিক থাকে। এবারে 7 নম্বর কোশ্চেন দেখো, কোন রেখা ভারতের জলবায়ুতে প্রভাব ফেলে? সেটা হবে কর্কটক্রান্তি রেখা। এবার 8 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোথায় পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়? এটা অ্যান্সার, এই কোশ্চেনগুলো আগেও পড়েছো, মেঘালয় রাজ্যের মৌসিনরামে। কুমেরু বিন্দুতে অবস্থিত মহাদেশের নাম কি? এর অ্যান্সার হবে আন্টার্কটিকা মহাদেশ, যেটা কুমেরু বিন্দুতে অবস্থিত। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন, ভারতের একটি গবেষণা কেন্দ্র যা কুমেরুতে অবস্থিত তার নাম লেখো। দক্ষিণ গঙ্গোত্রী বা যেটার নাম মৈত্রী ভারতী, এগুলো হচ্ছে ভারতেরই, যা হচ্ছে কুমেরুতে অবস্থিত। এবার 3-এর দাগের কোশ্চেন গুলো দেখে নাও। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। শীতকালে আমাদের চামড়ায় টান ধরে কেন? এর অ্যান্সার হবে শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম থাকে, অর্থাৎ বাতাস শুষ্ক থাকে। এই শুষ্ক বাতাস আমাদের শরীরের ত্বকের আর্দ্রতা বা জলীয় বাষ্প অংশ শুষে নেয়,
তাই হচ্ছে ত্বক শুষ্ক খসখসে হয়ে যায় এবং চামড়ায় টান ধরে। পাশের ছবিতে দেখো শীতকালে আমাদের ঠোঁট ফেটে যায়, চামড়া ফেটে যায়। এই জন্য যেহেতু জলীয় বাষ্প কম থাকে তাই এই শুষ্ক বাতাস আমাদের ত্বকের জলীয় বাষ্প শোষণ করে নেয়, ফলে ত্বক আরো শুষ্ক হয়ে যায়, ফলে ফেটে যায়। এবারে 2 নম্বর কোশ্চেন দেখো, ঝড় ওঠার কারণ কি কি? অ্যান্সার দেখো, ঝড় ওঠার কারণগুলি হলো বায়ুচাপের পার্থক্য একটা, কোনো স্থানে হঠাৎ উষ্ণতা বেড়ে গেলে সেখানকার বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়, ফলে নিম্নচাপের সৃষ্টি হয়। এই শূন্যস্থান পূরণের জন্য চারপাশে উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে শীতল বাতাস প্রবল বেগে ওই দিকে ধাবিত হলে ঝড় বৃষ্টি সৃষ্টি হয়। এবারে হচ্ছে পরিচলন স্রোতের জন্য হয়। ভূপৃষ্ঠে অতিরিক্ত উত্তপ্ত হলে বায়ু দ্রুত উপরে উঠে গিয়ে মেঘ ও ঝড় এবং কাল বৈশাখী সৃষ্টি করে। এর ফলে কি হয়, উপরে উঠে গেলে উত্তপ্ত বায়ু নিচের কি হবে, শীতল বায়ু শূন্যস্থান পূরণ করতে আসবে, এর কারণেও ঝড় ওঠে। এইগুলো হচ্ছে কারণ। পাশে ছবি দেওয়া আছে এবং এই কোশ্চেনটা আগের দিনও হয়েছে, দেখবে। এবার 3 নম্বরে দেখো, মেঘাচ্ছন্নতা কাকে বলে? মেঘাচ্ছন্নতা তাপমাত্রার উপর কি প্রভাব ফেলে? মেঘাচ্ছন্নতাটা কাকে বলে ফার্স্টে দেখে নাও। মেঘাচ্ছন্নতা আকাশের কত শতাংশে মেঘ ঢাকা আছে তার পরিমাপই হলো মেঘাচ্ছন্নতা বলে। এটি সাধারণত অক্টা এককে মাপা হয়। এর মাপার একক কি বা ইউনিট কি? অক্টা। অক্টা। আকাশে কত শতাংশ মেঘ ঢাকা আছে তার পরিমাপকেই মেঘাচ্ছন্নতা বলে। এবার তাপমাত্রার উপরে প্রভাব কি? মেঘাচ্ছন্নতার প্রভাব, দিনের বেলা মেঘ সূর্যরশ্মিকে বাধা দেয় বলে তাপমাত্রা খুব বেশি বাড়তে পারে না। আবার রাতে মেঘ পৃথিবী থেকে বিকিরিত তাপকে মহাকাশে ফিরে যেতে বাধা দেয়। যেমন গ্রিন হাউস যেমন বাধা দেয় আমাদের তাপমাত্রাকে পৃথিবী থেকে মহাকাশে ফিরে যেতে, ফলে রাতে বেশি আরামদায়ক বা উষ্ণ থাকে। এটাই হচ্ছে মেঘাচ্ছন্নতার তাপমাত্রার উপর প্রভাব। এবারে কি আছে, 4 নম্বর কোশ্চেন দেখো, চরম ভাবাপন্ন সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে? এর অ্যান্সার দেখো, চরম ভাবাপন্ন জলবায়ু সমুদ্র থেকে দূরে অবস্থিত কোন অঞ্চলের জলবায়ু যেখানে গ্রীষ্মকাল খুব গরম এবং শীতকাল খুব ঠান্ডা অনুভূত হয়, অর্থাৎ বার্ষিক উষ্ণতার প্রান্তর বেশি, তাকে চরম ভাবাপন্ন জলবায়ু বলা হয়। যেমন দিল্লির জলবায়ু প্রচন্ড গরম পড়ে। এবারে সমভাবাপন্ন জলবায়ু কাকে বলে? সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে যেখানে সারা বছর তাপমাত্রা খুব বেশি বা খুব কম হয় না, অর্থাৎ আবহাওয়া মনোরম থাকে, তাকে সমভাবাপন্ন জলবায়ু বলে। যেমন মুম্বাই, পুরীর জলবায়ু, যেমন উড়িষ্যার পুরী আমরা ঘুরতে যাই, মুম্বাই আরব সাগর আছে, যেখানে টুরিস্ট প্লেস গুলো আছে, মানে সমুদ্রের পার্শ্ববর্তী, সেখানে সবসময় বাতাস থাকে, ঠান্ডা বাতাস আসছে জলের উপর দিয়ে, রাতে আবার স্থলভাগ থেকে বাতাস বইছে, এই জন্য সেখানে আবহাওয়া আরামদায়ক থাকে। দীঘা আছে। এর 5 নম্বরে দেখো, পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য কোন প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠে লেখো। পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য সাধারণত নিম্নলিখিত প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠে কি কি? 1 নম্বরে আছে দেখো, উচ্চতা সাধারণত 1000 থেকে 3000 মিটার উচ্চতায় এই অরণ্য দেখা যায়। 2 নম্বরে কি? জলবায়ু, যেখানে তাপমাত্রা মাঝারি ধরনের এবং বৃষ্টিপাত মোটামুটি 150 থেকে 250 সেন্টিমিটারের মধ্যে হয়। 3 নম্বরে কি? স্থান, কোথায় দেখা যায়? হিমালয় পর্বতের পূর্ব ও পশ্চিম অংশে এই ধরনের অরণ্য দেখা যায়। এছাড়া অনেক কি কি দেখা যায়, যেমন ব্যাকেটে দেওয়া আছে দেখো বন্ধনীর মধ্যে, ওক, চেস্টনাট, পাইন প্রভৃতি গাছ এই অরণ্যে দেখা যায়। এবার 4 দাগের কোশ্চেন গুলো দেখে নাও। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দিতে বলেছে। ফার্স্টে দেখো 4-1 টিকা লিখতে বলেছে সমষ্ণ রেখা সম্পর্কে। ফার্স্টে আমরা তাহলে লিখে নিই, সমষ্ণ রেখা কাকে বলে? ভূপৃষ্ঠের সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে মানচিত্রের যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলা হয়। এটা প্রথম দিন বুঝিয়েছিলাম প্রথম স্কুলে। এবারে দেখো বৈশিষ্ট্য কি আছে, সাধারণত জলভাগ অপেক্ষা স্থলভাগ এই রেখাগুলি বেশি আঁকা বাঁকা হয়। উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি থাকায় রেখাগুলি বেশি বক্র, অন্যদিকে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকায় রেখাগুলি প্রায় সমান্তরালভাবে অবস্থান করে। এর গুরুত্ব কি? কোন অঞ্চলের জলবায়ুর ধরন এবং উষ্ণতার বন্টন বুঝতে এই রেখা সাহায্য করে। এবার 2 নম্বরে দেখো, আবহাওয়ার পূর্বাভাস কিভাবে জানা যায়? আবহাওয়ার পূর্বাভাস জানার আধুনিক পদ্ধতিগুলি হলো, 1 নম্বরে আবহাওয়ার মানচিত্র, বায়ুর চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা ইত্যাদি তথ্য বিশ্লেষণ করে পূর্বাভাস দেওয়া হয়। 2 নম্বরে হচ্ছে উপগ্রহ চিত্র, কৃত্রিম উপগ্রহ যেমন ইনসাট পাঠানো ছবি দেখে ঝড়ের গতি, প্রকৃতি ও বৃষ্টির সম্ভাবনা বোঝা যায়। রেডার ও কম্পিউটার, ডপলার রেডার এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার গাণিতিক মডেলের সাহায্যে দ্রুত ও নির্ভুলভাবে পূর্বাভাস পাওয়া যায়। সংবাদ মাধ্যমে আমরা রেডিও, টেলিভিশন, সংবাদপত্রের মাধ্যমে বা বর্তমান স্মার্টফোনের অ্যাপ যেমন মানুষ এই পূর্বাভাস জানতে পারে। এইগুলাই হচ্ছে কারণ। এবার 3 নম্বর দেখো, বৃষ্টি কিভাবে হয়?
বৃষ্টিপাত হওয়ার প্রধান ধাপগুলি নিচে দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে বাষ্পীভবন। সূর্যের তাপে নদী, নালা, সমুদ্রের জল জলীয় বাষ্পে পরিণত হয়ে আকাশে ওঠে। 2 নম্বর হচ্ছে ঘনীভবন। উপরে শীতল বায়ুর সংস্পর্শে এসে জলীয় বাষ্প ছোট ছোট জলকণার আকার পরিণত হয়ে মেঘ সৃষ্টি করে। 3 নম্বরে কি হয়, সেটা অধঃক্ষেপণ আকারে আবার পড়ে। মেঘের জলকণাগুলি যখন পরস্পরের সাথে যুক্ত হয়ে আকারে বড় ও ভারী হয়, তখন পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কারণে সেগুলো জলবিন্দু আকারে নিচে পড়ে ঝরে পড়ে, একেই বৃষ্টি বলে। এভাবে বৃষ্টি সৃষ্টি হলো। আর জলচক্র ঠিক এইভাবে হয়। দুটো অ্যান্সারই প্রায় একই রকমের। আগেই জলচক্র পড়েছো। এবার দেখো 4 নম্বরে, দেখো টিকা লিখতে বলছে আন্টার্কটিকার জীবজগৎ। আন্টার্কটিকার জীবজগৎ কি, এটা আগেও পড়েছো। আন্টার্কটিকা মহাদেশ অত্যন্ত শীতল ও বরফে ঢাকা হওয়ায় এখানকার জীবজগৎ অন্যান্য মহাদেশের তুলনায় বেশ ভিন্ন। নিচে আন্টার্কটিকার জীবজগতের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করা হলো। কি কি আলোচনা করা হলো? পেঙ্গুইন। আন্টার্কটিকার সবচেয়ে পরিচিত প্রাণী হলো পেঙ্গুইন। এদের মধ্যে এম্পেরর পেঙ্গুইন এবং অ্যাডেলি পেঙ্গুইন প্রধান। এরা উঠতে পারে না, তবে সাঁতারে দক্ষ। 2 নম্বরে গিয়েছে সিল ও তিমি। সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিভিন্ন প্রজাতির সিল, যেমন ওয়েডল সিল, লেপার সিল এবং নীল তিমি, কিলার হোয়েল দেখা যায়। বুঝতে পেরেছো? এইবার দেখো ক্রিল মাছ দেখা যায়, যেটা এখানকার প্রাণীদের প্রধান খাবার। এটি আন্টার্কটিকার বাস্তুতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি এক ধরনের ছোট চিংড়ি জাতীয় প্রাণী বা মাছ। পেঙ্গুইন এবং তিমির প্রধান খাদ্য পাশের ছবিতে দেওয়া আছে, দেখো। এবারে হচ্ছে উদ্ভিদ জগৎ। তীব্র ঠান্ডার কারণে এখানে কোনো বড় গাছ জন্মায় না, তবে গ্রীষ্মকালে বরফ মুক্ত স্থানে কিছু মস, লাইকেন এবং অতি ক্ষুদ্র ঘাস জন্মাতে দেখা যায়। এখানকার 3 নম্বর ছবিটা দেখো, হাঁসের নিচে পাখি দেখা যায়। পেঙ্গুইন ছাড়াও অ্যালবার্টস, পেট্রোরেল ও স্কুয়া নামক সামুদ্রিক পাখি এখানে দেখা যায়। যেমন ছবিগুলো দেওয়া হচ্ছে দেখো, হাঁসের মতো যে পাখিগুলা। আন্টার্কটিকার প্রাণীরা মূলত সমুদ্রের উপর নির্ভর করে বেঁচে থাকে, কারণ স্থলভাগের তুলনায় সমুদ্রের জলে খাদ্যের যোগান বেশি থাকে। মেনলি ক্রিল চিংড়িটার যোগান থাকে। ঠিক আছে। এবার 5 নম্বর কোশ্চেন দেখো, আন্টার্কটিকায় বৈজ্ঞানিক গবেষণাগারের জন্য পৃথিবীর সব দেশ কোন 3টি শর্ত মানতেই হবে? কি কি শর্ত মানতে হয় যেসব দেশ বৈজ্ঞানিক গবেষণা করে আন্টার্কটিকায়? 1 নম্বরে হচ্ছে শান্তিপূর্ণ ব্যবহার করতে হবে সবার সাথে। কিরকম? আন্টার্কটিকা মহাদেশ শুধুমাত্র শান্তিপূর্ণ জনকল্যাণমূলক কাজেই ব্যবহার করা যাবে। এখানে কোনো দেশই সামরিক ঘাঁটি তৈরি করতে পারবে না বা কোনো ধরনের যুদ্ধাস্ত্রের পরীক্ষা চালাতে পারবে না। 2 নম্বরে কি, খনিজ উত্তোলনের নিষেধাজ্ঞা। পরিবেশ রক্ষার স্বার্থে আন্টার্কটিকায় যে কোনো ধরনের খনিজ সম্পদ, যেমন কয়লা, খনিজ তেল বা সোনা উত্তোলন করা সম্পূর্ণ নিষিদ্ধ। 3 নম্বরে কি, পরিবেশ ও বন্যপ্রাণীর সংরক্ষণ। এই মহাদেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হবে। এখানে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো বা তেজস্ক্রিয় বর্জ্য ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। এছাড়া এখানকার পেঙ্গুইন, চিল ও অন্যান্য বন্যপ্রাণীর কোনো ক্ষতি করা যাবে না। এগুলাই 3টে শর্ত। এবার দেখে নাও মাঝের দাগে যে বড় বা ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নাও। 1 নম্বরে উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলি চিত্র সহযোগে ব্যাখ্যা করতে বলছে। এটা আগের দিনও করেছিলে। তবে 1 নম্বরে দেখে নাও, উষ্ণতা অনুসারে যেহেতু বলছে, ট্রপোস্ফিয়ার ফার্স্টে আছে আমরা জানি। ভূপৃষ্ঠ থেকে গড়ে 12 থেকে 18 কিমি পর্যন্ত বিস্তৃত, মানে 0 থেকে, ছবিতে দেওয়া আছে দেখো একদম নিচে যেখানে পৃথিবীর ছবি আছে নীল রঙের, 12 থেকে 18 কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ার অবস্থিত। এখানকার বৈশিষ্ট্য কি, উচ্চতা বাড়ার সাথে সাথে প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে। মেঘ, বৃষ্টি, ঝড় প্রভৃতি আবহাওয়ার সব ঘটনা এই স্তরে হয়, তাই একে কি বলা হয়? ক্ষুব্ধমণ্ডল বলা হয়। ওটা আগের দিনই বলেছিলাম, এখানে দেওয়া নেই। 2 নম্বরে দেখো স্ট্র্যাটোস্ফিয়ার। এর বিস্তৃতি কি? ট্রপোস্ফিয়ারের ওপর থেকে প্রায় 50 কিলোমিটার। ট্রপোস্ফিয়ার ঠিক যেখানে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ মেঘ বৃষ্টি হচ্ছে ছবিতে দেখো, তার ঠিক উপর থেকে 50 কিলোমিটার পর্যন্ত দূর, সেকেন্ড লেয়ারটা যেটা ছবিতে দেখতে পাচ্ছ, বা 2 নম্বর স্তরটা নিচ থেকে, সেইটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এখানকার বৈশিষ্ট্য কি, এখানে ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে। ছবিতেই দেখতে পাচ্ছ ওজোন লেয়ার এখানে আছে যেহেতু, বা ওজোন স্তর যেহেতু এখানে আছে, সূর্যের অতিবেগুনি রশ্মি এখানে শোষিত হয়। ফলে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়ে। এখানে মেঘ বা ঝড় বৃষ্টি হয় না বলে একে শান্ত মণ্ডল বলে। তাই এখানে কি হয়, স্তরে শান্ত থাকার জন্য জেট বিমানগুলো স্তর দিয়ে চলাচল করে। 3 নম্বরে দেখো মেসোস্ফিয়ার, ছবিতে দেখতে পাবে এখানেও। এর বিস্তৃতি প্রায় 80 কিমি উচ্চতা পর্যন্ত। এর বৈশিষ্ট্য কি, এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে এবং এটি বায়ুমণ্ডলের শীতলতম স্তর। মহাকাশ থেকে আসা উল্কা এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায় অতিরিক্ত ঠান্ডার জন্য, পুড়ে ছাই হয়ে যায়। ছবিতে দেখতে পাচ্ছ যে উল্কা আগুনের পিণ্ডগুলা ভেসে আসছে। 3 নম্বর স্তরটা দেখো।
এবার 4 নম্বরে কি স্তর আছে? থার্মোস্ফিয়ার আছে। ছবিতে দেখতে পাচ্ছ যেখানে ওই নীল বেগুনি রঙের আলোর ছটা দেখা যাচ্ছে। এর বিস্তৃতিকতায় 500 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত হয়। বৈশিষ্ট্য কি? এই স্তরে সূর্যের তেজস্ক্রিয় রশ্মির প্রভাবে উষ্ণতা দ্রুত বাড়তে থাকে। বেতার তরঙ্গ এই স্তরে প্রতিফলিত হয়, পৃথিবীতে ফিরে আসে। অর্থাৎ যে আমরা রেডিও আগে ব্যবহার করতাম বা বর্তমানে টেলিভিশন, মোবাইল সিগন্যাল, তারপরে হচ্ছে আমার এফএম এটসেট্রা এই স্তর থেকে প্রতিফলিত হয় তরঙ্গ আকারে। এবারে 5 নম্বরে কি? এক্সোস্ফিয়ার। এর বিস্তৃতি কোথায়? 500 কিমি উপর থেকে প্রায় 750 থেকে 1000 কিমি পর্যন্ত। বৈশিষ্ট্য কি? বায়ুমণ্ডলের সবচেয়ে বাইরের স্তর। এখানে হিলিয়াম হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য থাকে, অর্থাৎ একদম বাইরে, যেখানে ওই স্যাটেলাইট টাইট দেখতে পাচ্ছ, একদম উপরের স্তর। বুঝতে পেরেছো? এবার নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো। পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডল সম্বন্ধে চিত্র সহযোগে ব্যাখ্যা করতে বলেছে। সূর্যরশ্মির পতন কোণের পার্থক্যের উপর ভিত্তি করে পৃথিবীকে 5টি প্রধান তাপমণ্ডলে ভাগ করা যায়। কি কি? ছবিতে দেখতে পাচ্ছ। ফার্স্টে হচ্ছে উষ্ণমণ্ডল বা টরিড জোন, যেটা মাঝখানে আছে, দেখো টরিড জোন লেখা আছে, হটেস্ট জোন বলে, ওই 23.5 ডিগ্রির ঠিক ওপরে, অর্থাৎ নিরক্ষরেখার দুদিকে কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর, অর্থাৎ 23.5 ডিগ্রি নর্থ, দেখো ছবিতে দেওয়া আছে, এবং মকরক্রান্তি রেখা অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ, অর্থাৎ নিচের দিকটা 23.5 ডিগ্রি সাউথ, এস লেখা আছে। এখানে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, তাই এটি পৃথিবীর উষ্ণতম অঞ্চল, অর্থাৎ ট্রপিক থেকে দুদিকে, একটা টরিড আর একটা টেম্পারেট। এবার 2 নম্বর স্তরটা দেখো, দুদিকে আবার দেখতে হবে টেম্পারেট জোন। উত্তর নাতিশীতোষ্ণ মন্ডল, যেটা হচ্ছে নর্থ টেম্পারেট জোন, সেটা কোথায়? উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত অর্থাৎ 64.5 ডিগ্রি উত্তর পর্যন্ত অঞ্চল। এখানে সূর্যরশ্মি কিছুটা তির্যক ভাবে পড়ে। এবার দেখো 3 নম্বর, দেখো দক্ষিণ নাতিশীতোষ্ণ অঞ্চল, অর্থাৎ নিচের দিকটায়। দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত, অর্থাৎ 66.5 ডিগ্রি পর্যন্ত। নিচে দেখতে পাচ্ছ টেম্পারেট জোন লেখা আছে। এখানে হচ্ছে হাওয়া খুব গরম বা খুব ঠান্ডা হয় না। এবার 4 নম্বরে দেখো উত্তর হিমমন্ডল আছে, নর্থ ফ্রিজ জোন আছে। ওপরে একদম উপরেরটা উত্তর, নিচেরটা দক্ষিণ আমরা জানি, উপরেরটা নর্থ ফ্রিজ জোন, যেটা দেখো সুমেরু বৃত্ত থেকে উত্তর মেরু পর্যন্ত অঞ্চল, যেখানে সূর্যরশ্মি অত্যন্ত তির্যকভাবে পড়ে, তাই সারা বছর বরফ জমা থাকে। আর দক্ষিণ হিমমন্ডল বা সাউথ ফ্রিজ জোন, কুমেরু বৃত্ত থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঞ্চল, যে অত্যন্ত শীতল অঞ্চল, সাউথ ফ্রিজ জোন থাকে যেখানে। এবার 3 নম্বর কোশ্চেন দেখো, আমাদের জীবনের অরণ্যের গুরুত্ব কি আলোচনা করো। আমাদের বেঁচে থাকার জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষার অরণ্যের ভূমিকা অপরিসীম। নিচে গুরুত্ব আলোচনা করা হলো। কি কি আছে? অক্সিজেনের যোগান ও কার্বন ডাই অক্সাইডের শোষণ। ফার্স্টে আছে দেখো, উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন ত্যাগ করে। এবার 2 নম্বর দেখো, বৃষ্টিপাত ও জলবায়ু নিয়ন্ত্রণ। অরণ্য প্রচ্ছেদন প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ছাড়ে, যা মেঘ সৃষ্টিতে এবং বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, অর্থাৎ প্রচ্ছেদন অর্থাৎ বাষ্প মোচন প্রক্রিয়ার মাধ্যমে। এটি অঞ্চলের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, বৃষ্টি হলে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। 3 নম্বরে দেখো, মৃত্তিকা সংরক্ষণ। গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে, ফলে বৃষ্টির জল বা বাদ প্রবাহের কারণে মাটি ধুয়ে যায় না, অর্থাৎ মৃত্তিকা ক্ষয়টা রোধ হয়। এবার 3 নম্বরে দেখো, সম্পদ সরবরাহ করতে পারে। অরণ্য থেকে আমরা কাঠ পাই, জ্বালানি পাই, মধু, মোম, রাবার, বিভিন্ন ঔষধি গাছ পাই, যা আমাদের অর্থনৈতিক জীবনে সাহায্য করে। এবারে বন্যপ্রাণীর আবাসস্থল। অসংখ্য পশু পাখি ও কীটপতঙ্গ প্রাকৃতিক বাসস্থান হলো অরণ্য। জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা অতুলনীয়। এগুলো বনভূমির গুরুত্ব। থ্যাংক ইউ, এই পর্যন্তই। কোশ্চেনগুলো ভালো করে মন দিয়ে পড়ো এবং ভালো করে মুখস্থ করে নেবে, তাহলে পরীক্ষায় খুব তাড়াতাড়ি লিখতে পারবে। আজ থেকেই পড়া শুরু করবে, ঠিক আছে? টাটা। আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইবটা করে রাখবে তোমরা সবাই, তাহলে পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার খুব ভালোভাবে দেওয়া আছে ছবি দিয়ে, খুব ভালোভাবে পড়ো। টাটা।